হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ইউটিউবের ভিডিও লেকচারে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমরা এস ব্লক এলিমেন্ট গ্রুপ 1 নিয়ে আলোচনা করছিলাম। কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা ডিসকাশন করছি। অলরেডি আমাদের একটা ভিডিও হয়ে গেছে। আজকের আমাদের কেমিক্যাল প্রপার্টি সংক্রান্ত সেকেন্ড ভিডিও। তাহলে চলো বাকি যে কেমিক্যাল প্রপার্টি গ্রুপ 1 অ্যালকালি মেটালের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেইগুলো নিয়ে কথা বলা যাক। তো আজ প্রথম আমি যেই পয়েন্টটা দিয়ে শুরু করব সেটা হলো হ্যালোজেনের সঙ্গে অ্যালকালি মেটালের বিক্রিয়া। তো ফার্স্ট পয়েন্ট, তো হ্যালোজেন অ্যাটম বলতে আমাদের লিস্টে যারা রয়েছে তারা হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এখন অ্যাস্টাটিন যেহেতু তেজস্ক্রিয় মৌল, সেই কারণে আমরা অ্যাস্টাটিন নিয়ে কোনো আলোচনা এই ক্ষেত্রে করব না। শুধুমাত্র এই চারটে হ্যালোজেনের যৌগ নিয়ে আমরা কথা বলবো। অ্যালকালি মেটাল যত রয়েছে, লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত, প্রত্যেকেরই ফ্লুরাইড থেকে শুরু করে আয়োডাইড পর্যন্ত যৌগ পাওয়া যায়। লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত প্রত্যেকের ফ্লুরাইড থেকে আয়োডাইড পর্যন্ত যৌগ পাওয়া যায়। যৌগ বলতে এরা কি যৌগ? এরা হচ্ছে লবণ পাওয়া যায়। ঠিক আছে, লবণ কেন বললাম? কারণ এই হ্যালোজেন বলতে আমরা কি বুঝি? হ্যালোজেন তোমরা পর্যায় সারণীতে পড়েছো। হ্যালোজেন কথা দুটো শব্দ মিলিয়ে এসেছে, একটা হচ্ছে হ্যালোস আর একটা হচ্ছে জেনাস, তাই তো? একটা হচ্ছে হ্যালোস আর একটা হচ্ছে জেনাস। তো এই দুটো কথার মানে হচ্ছে, হ্যালোস কথার মানে হচ্ছে সল্ট বা লবণ, আর জেনাস কথাটার মানে হচ্ছে সৃষ্টি করতে পারে বা তৈরি করতে পারে। তো যারা লবণ তৈরি করতে পারে তাদেরকেই বলা হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেনগুলো যদি এই অ্যালকালি মেটালের সঙ্গে যুক্ত হয় তাহলে সল্ট তৈরি করবে। আর খুব স্বাভাবিকভাবেই তোমরা পর্যায় সারণীতে এই ধর্মটাও তোমরা জেনেছো যে হ্যালোজেনগুলো পর্যায় সারণীতে যত মৌল রয়েছে তাদের প্রত্যেকের থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা প্রদর্শন করে। তো এরা তড়িৎ ঋণাত্মক মৌল, আর ক্ষার ধাতুগুলো তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে তড়িৎ ঋণাত্মক আর তড়িৎ ধনাত্মক মৌল যখন পরস্পর সমন্বিত হবে বা কম্বাইন করবে, তখন খুব স্বাভাবিকভাবে কি তৈরি হবে? লবণ তৈরি হবে। এবং সেই লবণগুলো কীরকম প্রকৃতির? আমরা সাধারণত বলে থাকি আয়নীয় প্রকৃতির। এবারে তার মধ্যে কিছু বিশেষ ঘটনার ফলে তাদের আয়নীয় চরিত্র বা সমযোজী চরিত্র পরিবর্তিত হয়, কিন্তু সাধারণভাবে যদি বলা যায় তাহলে এই লবণগুলো প্রত্যেকে হচ্ছে আয়নীয় চরিত্রের। তাহলে মূলত আয়নীয় চরিত্রের, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে সমযোজী চরিত্রের সৃষ্টি হয়। এইটা তো এই সংক্রান্ত উদাহরণ কিছু আমরা আগেও আলোচনা করেছি। সমযোজী চরিত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এবারে আমরা কিছু উদাহরণ দেখে নিই যে লবণগুলোর ক্ষেত্রে যে আমি এই কথাটা বললাম সেগুলো কিভাবে কেন হচ্ছে। তাহলে চলো কিছু এক্সাম্পল দেখা যাক। তো এই যে পার্থক্যের কথাটা আমি বললাম, তোমরা ভাবো লিথিয়ামের সঙ্গে যদি আমরা এই চারটে হ্যালোজেনের সমন্বয় কিছু তৈরি করি লিথিয়ামের সঙ্গে,
লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস হলো, লিথিয়াম প্লাসের সঙ্গে মনে করো F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস এবং I মাইনাস। তাহলে এখানে তৈরি হবে LiF, সেকেন্ডে তৈরি হবে LiCl, থার্ডে তৈরি হবে LiBr এবং ফোর্থে তৈরি হবে Li। এখন লিথিয়াম হচ্ছে ছোট আকৃতির ক্যাটায়ন, ছোট আকৃতি ক্যাটায়ন। এখন এই হ্যালোজেনগুলোর মধ্যে ছোট আকৃতি অ্যানায়ন কোনটা? অবশ্যই F মাইনাস। ছোট আকৃতি অ্যানায়ন, তাই তো? তাহলে লিথিয়ামের সঙ্গে F মাইনাসের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা প্রপার কম্বিনেশন হবে, প্রপার আয়নীয় কম্বিনেশন হবে। এখন প্রপার আয়নীয় কম্বিনেশন হলেই এই লিথিয়াম ফ্লুরাইড, এই যৌগটা খুব সুদৃঢ় যৌগ হবে বা স্ট্রং আয়নিক কম্পাউন্ড হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে লিথিয়াম ফ্লুরাইড হচ্ছে একদম সম্পূর্ণ আয়নীয় চরিত্র বিশিষ্ট, সম্পূর্ণ আয়নীয় চরিত্র বিশিষ্ট। কেন বললাম? কারণ লিথিয়াম প্লাস এবং F মাইনাস এরা দুজন সম আকৃতি বিশিষ্ট, এবং সম আকৃতি বিশিষ্ট হওয়ার জন্যই এরা কি করছে? প্রপার প্যাকিং হচ্ছে। প্রপার প্যাকিং এই কথাটার মানে হচ্ছে এই আয়নগুলো পরস্পরের সঙ্গে একদম গায়ে গায়ে সুন্দরভাবে যুক্ত হয়ে আছে। ফাঁকা জায়গা, এই আয়নগুলোর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাগুলোর পরিমাণ খুবই কম। এই আয়নগুলোকে আমরা গোলকাকৃতি যদি ধরে নিই, তাহলে আয়নগুলো পরস্পরের গায়ে গায়ে এমনভাবে সুসংবদ্ধ অবস্থায় আছে। প্রপার প্যাকিং মানে সুসংবদ্ধ অবস্থায় থাকা, সুসংবদ্ধ আছে, এমনভাবে সুসংবদ্ধ থাকে যে তাদের মধ্যেকার ফাঁকা জায়গার পরিমাণ খুবই কম থাকে। সেই কারণে ওই আয়নীয় যৌগগুলো খুব সুস্থিত হয়, সুস্থিত হবে, সুস্থিত বেশি। কেন? দেখো, প্রথমেই বললাম দুটো যদি সম আকৃতি বিশিষ্ট আয়ন হয়, তাহলে তাদের ক্ষেত্রেই এইরকম প্রপার প্যাকিং বা সুসংবদ্ধ থাকার প্রবণতা বেশি হবে, আর তারা সম্পূর্ণ আয়নীয় চরিত্র বিশিষ্ট হবে। কারণ দুটোই যেহেতু ছোট আকৃতির আয়ন, কেউ কাউকে বিকৃত করতে পারছে না, বা ধ্রুবায়নের যে ঘটনা বলেছিলাম, এখানে কেউ কাউকে ধ্রুবায়িত করতে পারছে না। কারণ দুটোই ছোট আয়ন হওয়ার জন্য তাদের যে নিজস্ব নিউক্লিয়াসগুলো আছে, সেই নিউক্লিয়াস তাদের ইলেকট্রনগুলোকে খুব দৃঢ়ভাবে ধরে রাখছে। ধরো এই যে ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা রয়েছে, সে তার ইলেকট্রনকে খুব দৃঢ়ভাবে ধরে রেখেছে, বা অ্যানায়ন যেটা, অ্যানায়নও তার ইলেকট্রন মানে অ্যানায়নের নিউক্লিয়াস তার ইলেকট্রনকে খুব দৃঢ়ভাবে ধরে রেখেছে। তাই কোনো আয়নই কাউকে বিকৃত করতে পারছে না, তারা পারফেক্ট ওই রকম আকৃতি বিশিষ্ট হয়ে সুসংবদ্ধভাবে বসে আছে। সেই কারণে কি বলা হচ্ছে? এরা সম্পূর্ণ আয়নীয় চরিত্র বিশিষ্ট এবং ভীষণভাবে সুস্থিত। আর যাদের ক্ষেত্রে এই রকম প্রপার প্যাকিং হবে, সম্পূর্ণ আয়নীয় চরিত্র বিশিষ্ট হবে, তাদের ল্যাটিস এনার্জিটাও প্রচণ্ড বেশি হবে, তাদের ল্যাটিস এনার্জি ভীষণ হাই হবে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট লিখে নাও, ল্যাটিস শক্তি খুব বেশি হয়। আমি লিথিয়াম ফ্লুরাইডের জন্যই কিন্তু এই পয়েন্টগুলো বলছি, ঠিক আছে? বাকিগুলো নিয়ে আমি এখনো কোনো কথা বলিনি, আমি লিথিয়াম ফ্লুরাইডের কথা বলছি। ল্যাটিস শক্তি খুব বেশি হয়, ঠিক আছে? আর ল্যাটিস শক্তি খুব বেশি হলে সেই আয়নীয় যৌগটা কীরকম হবে? সুস্থিত বেশি হবে। আর সুস্থিত যদি বেশি হয়, তাহলে তার তাপীয় স্থায়িত্ব কি হবে? তাপীয় স্থায়িত্বটাও বেশি হবে।
ল্যাটিস এনার্জি বেশি মানে আয়নগুলো খুব পরস্পরকে দৃঢ়ভাবে ধরে রাখছে, তাই জন্য তারা তাপীয় স্থায়িত্ব বেশি হবে। এই যে এখানে LIF যেটা বলছি, LIF এর ক্ষেত্রে এত এত পয়েন্টগুলো কাজ করছে। এরা সম্পূর্ণ আয়ন চরিত্র বিশিষ্ট, সুস্থিত বেশি, সুসংবদ্ধ আছে, এখানে ফাঁকা জায়গা কম, আয়ন মধ্যবর্তী ফাঁক কম, অন্তর্বর্তী ফাঁক কম বা নেই বললেই চলে। অনেকগুলো পয়েন্ট আমি এখানে বললাম। আর কি বললাম? তাপীয় স্থায়িত্ব বেশি হবে। এইবারে দেখো, আমি এইগুলো থেকে প্রত্যেকটা প্রশ্ন হতে পারে যে লিথিয়াম ফ্লুরাইড সম্পূর্ণ আয়নীয় চরিত্র কেন দেখায়, লিথিয়াম ফ্লুরাইডের তাপীয় স্থায়িত্ব কেন বেশি, লিথিয়াম ফ্লুরাইডের ল্যাটিস শক্তি কেন বেশি, লিথিয়াম ফ্লুরাইডের প্রপার প্যাকিং দেখা যায় কেন, প্রচুর প্রশ্ন হতে পারে। আরও একটা আমি এখানে পয়েন্ট তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যদি জলের দ্রাব্যতার কথা বলা হয় তাহলে লিথিয়াম ফ্লুরাইড কীরকম দ্রাব্যতা প্রদর্শন করবে। তো উত্তর হবে লিথিয়াম ফ্লুরাইড কিন্তু জলে একেবারেই দ্রাব্য নয়। তার কারণ এই যে দেখো, যদি এরকম কেলাস হয় তাহলে এই অন্তর্বর্তী ফাঁকগুলো তো কম, তো জল যখন যোগ করব তারা এই অন্তর্বর্তী ফাঁকগুলো দিয়ে প্রবেশ করতে পারে না। জলের অণুগুলো এই অন্তর্বর্তী ফাঁক দিয়ে প্রবেশ করতে না পারার জন্য আয়নগুলোকে পৃথক করতে পারে না। আর আয়ন যদি পৃথক না হয় তাহলে সেই আয়নীয় যৌগটা দ্রবীভূত হবে না। কারণ এই আয়নগুলো পৃথক হয়ে গেলেই সেই আয়নগুলো জল দ্বারা কি হয়ে যাবে? হাইড্রেটেড হয়ে যাবে। জল দ্বারা হাইড্রেটেড হয়ে যাওয়ার পরেই আমরা কি দেখব? ওই লবণটা দ্রবীভূত হয়ে গেছে। কিন্তু যদি আয়নগুলোকে পরস্পর থেকে পৃথকই না করতে পারে তাহলে তো সেখানে হাইড্রেশনের কোনো প্রশ্নই আসবে না বা শোধক আয়নের কোনো প্রশ্নই আসবে না। তো অতএব কি হবে? সেই লবণটা দ্রবীভূত হবে না। আর যাদের ক্ষেত্রে এই অন্তর্বর্তী ফাঁক বেশি থাকবে সেই সমস্ত লবণগুলোই কীরকম দেখাবে? দ্রাব্যতা বেশি প্রদর্শন করবে। আর সেইটা হতে গেলে কি হতে হবে? সেটা হতে গেলে অবশ্যই দুটো আয়নের মধ্যে আকারের তারতম্য হতে হবে বা তারতম্য পার্থক্য থাকতে হবে। পার্থক্য থাকলে তখন এই সুসংবদ্ধর ব্যাপারটা কমে যাবে, অত ভালো প্যাকিং হবে না বা সুসংবন্ধনটা অত ভালো হবে না। ফাঁক বেশি থাকবে যেখান দিয়ে জলের অণু সহজে প্রবেশ করে আয়ন দুটোকে পৃথক করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে সেটা কার ক্ষেত্রে পসিবল? দেখো, লিথিয়াম আয়োডাইড যদি আমরা ধারণা করি তাহলে তোমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এখানে ক্যাটায়নটা তো ফিক্সড, ক্যাটায়ন তো লিথিয়াম প্লাসই আছে, অ্যানায়নটা পার্থক্য হচ্ছে। তাহলে ফ্লুরাইড থেকে শুরু করে যদি আমি আয়োডাইড পর্যন্ত ভাবি, অ্যানায়নের আকার বৃদ্ধি পাচ্ছে। অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে ক্যাটায়নের সাথে অ্যানায়নের সমন্বয়টা মিসম্যাচ হলো। মিসম্যাচ মানে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আকারের পার্থক্য থাকার জন্য সেখানে আয়নীয় যে কম্বিনেশনটা বা আয়নীয় যে সমন্বয়টা সেটা ততটাও সুদৃঢ় হবে না, বা যে সুসংবদ্ধ যে ব্যাপারটা বলছি বা প্রপার প্যাকিং যেটা বলছি সেই ঘটনাটা কমতে থাকবে। ঘটনা কমলে কি হবে? অতটা সুস্থিত হবে না। সুস্থিত না হলে সেটা ল্যাটিস এনার্জি বেশি দেখাবে না, কারণ দুটো আয়ন পরস্পরের ওপরে সমান পরিমাণে আকর্ষণী বল প্রয়োগ করতে পারবে না, একটা ছোট আয়ন একটা বড় আয়ন। তার ফলে এই সমস্ত যে ঘটনাগুলো বললাম সেগুলো সব মানে এইখানে যে ঘটনাগুলো বললাম সেগুলো কমে যাবে। কমে গেলে অন্তর্বর্তী ফাঁক বেশি হয়ে যাবে। অন্তর্বর্তী ফাঁক বেশি হলে তাপীয় স্থায়িত্ব এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। কিভাবে হচ্ছে আমি এবারে ওই বিষয়গুলো দেখাবো। তো লিথিয়াম ফ্লুরাইডের যে ঘটনাটা বললাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব যদি মানে লিথিয়াম ফ্লুরাইড থেকে শুরু করে লিথিয়াম আয়োডাইড পর্যন্ত এই ঘটনাগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে যে পয়েন্টগুলো আমি লিখেছি সমস্ত কিন্তু লিথিয়াম ফ্লুরাইডের জন্য। এবারে আমরা দেখব পরিবর্তনটা এখান থেকে এই পর্যন্ত কিরকম হয়। ওকে, দেখো আমি কিছু ছবি আঁকছি, ছবি আঁকলে তোমরা বুঝতে পারবে। এটা প্রথম ছিল মনে করো লিথিয়াম ফ্লুরাইড, এটা লিথিয়াম ক্লোরাইড,
এটা লিথিয়াম ব্রোমাইড, আর এটা হচ্ছে লিথিয়াম আয়োডাইড। তাহলে এবার তোমরাই বলো, দেখো এখানে লিথিয়াম ফ্লুরাইড থেকে যত লিথিয়াম আয়োডাইডে আসছি আমরা, তত কি হচ্ছে আয়নীয় আকৃতির পার্থক্য ঘটে, ফলে সুসংবদ্ধ গঠনের প্রবণতা কমে, সুসংবদ্ধ গঠনের প্রবণতা কমে, ল্যাটিস শক্তি কমে, ল্যাটিস শক্তি কমে কি করে? তোমাদেরকে আমি একটা ফর্মুলা বলেছিলাম, মাইনাস ইউ প্রপোর্শনাল টু জেড প্লাস ইন্টু জেড মাইনাস বাই আর প্লাস প্লাস আর মাইনাস। এই ফর্মুলাটা বলেছিলাম না? এখানে প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আর প্লাসের মানটা ধ্রুবক, কিন্তু আর মাইনাসের মানটা ফ্লুরাইড থেকে শুরু করে আয়োডাইড পর্যন্ত বাড়ছে। তো যদি আর মাইনাসের মান বাড়ে, আর মাইনাসের মান বাড়লে কি হবে? ল্যাটিস এনার্জির মান কমে যাবে। এইটা যদি বাড়ে, ল্যাটিস এনার্জির মান কমবে, সেই কথাটাই এখানে লেখা হয়েছে। এবার ল্যাটিস শক্তি যদি কমে যায়, তাহলে আয়নগুলোর মধ্যে পরস্পর আকর্ষণী প্রভাবটাও কমবে। আকর্ষণী প্রভাব কমে গেলে কি হবে? এদের তাপীয় স্থায়িত্বও কমে যাবে। তাপীয় স্থায়িত্ব কমবে। এটা কিরকম ভাবে হচ্ছে? গ্রুপ বরাবর যদি ওপর থেকে আমি নিচের দিকে ভাবি, কারণ লিথিয়াম ফ্লুরাইড থেকে লিথিয়াম ক্লোরাইডে এই পার্থক্যটা একটু বাড়লো, আবার ক্লোরাইড থেকে ব্রোমাইডে পার্থক্যটা আরও বাড়লো, ব্রোমাইড থেকে আয়োডাইডে সব থেকে বেশি বাড়লো। তাই এই ঘটনাগুলো ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে এইভাবে পরিবর্তিত হয়। এর সাথে সাথে আরও একটা পয়েন্ট আমি এখানে যোগ করব, সেটা হচ্ছে যে লিথিয়াম ফ্লুরাইড আমি যেরকম দেখলাম সম্পূর্ণ আয়নীয় চরিত্র বিশিষ্ট, তাহলে ওপর থেকে নিচে গেলে আয়নীয় চরিত্রটা তো কি হবে? স্বাভাবিকভাবেই কমা উচিত, কারণ এত এত পার্থক্য হচ্ছে। যদি সম্পূর্ণ আয়নীয় চরিত্র হতো তাহলে তো এই রকম ঘটনা ঘটতো না, কিন্তু যেহেতু এগুলো ঘটছে, তাহলে নিশ্চয়ই আয়নীয় চরিত্রটার কিছু একটা ব্যাপার হচ্ছে। সেই ব্যাপারটা হলো আয়নীয় চরিত্রের মান কমবে এবং তার সাথে সাথে সমযোজী চরিত্রের মান বৃদ্ধি পাবে। সেটা কিরকম ভাবে ঘটে দেখাচ্ছি। দেখো, এইটা তোমরা অনেক আগেই পড়ানো হয়েছে তোমাদেরকে। যখন দুটো অসম আকৃতির আয়ন থাকবে, যে ছোট আকৃতির আয়ন সে বড় আকৃতির আয়নকে কি করবে? ধ্রুবায়িত করবে, ধ্রুবায়িত করে এই রকম করে দেবে। একদিকে ঋণাত্মক আধানগুলো বেশি কেন্দ্রীভূত হবে, আর একদিকে নিউক্লিয়াসটা বেশি কেন্দ্রীভূত হবে। তো যেটার জন্য আমরা কি লিখি? ডেল প্লাস ডেল মাইনাস, এরকম লিখি তো। ধ্রুবায়ন, ধ্রুবায়ন তো তোমরা পড়ানো হয়েছে তোমাদেরকে। ধ্রুবায়ন, এই ধ্রুবায়নের কারণে, ধ্রুবায়ন মানে পোলারাইজেশন, এই ধ্রুবায়নের কারণে অ্যানায়নের বিকৃতি ঘটে, বা যে বড় আকারের আয়ন থাকবে তার বিকৃতি ঘটে। বিকৃতি ঘটলে কি হচ্ছে? এখানটাতে দেখো, এখানে ওই একই আয়নের মধ্যে একটা দিকে নিউক্লিয়াস বেশি কেন্দ্রীভূত হলো, আর একটা দিকে ইলেকট্রন বেশি কেন্দ্রীভূত হলো। ইলেকট্রনটা কোন দিকে কেন্দ্রীভূত হবে? ক্যাটায়নের দিকে। আর নিউক্লিয়াস কোন দিকে কেন্দ্রীভূত হবে? ক্যাটায়নের বিপরীত দিকে। সো এই ধরনের ডেল প্লাস ডেল মাইনাসের ঘটনা সমযোজী যৌগের ক্ষেত্রেই দেখা যায়। তাই জন্য বলা হচ্ছে যে দুটো আয়নের মধ্যে আকারের তারতম্য যত বেশি থাকবে সেক্ষেত্রে ধ্রুবায়ন ঘটবে, আর ধ্রুবায়ন ঘটলেই সেই আয়নীয় যৌগটার মধ্যে সম্পূর্ণ আয়নীয় চরিত্র থাকবে এটা আমরা কখনোই বলতে পারি না। আয়নীয় চরিত্রের সাথে সাথে তার মধ্যে সমযোজী চরিত্রটাও ডেভেলপ করা শুরু করবে। অর্থাৎ
প্রাথমিকভাবে দেখো এই যৌগগুলোকে তো আমরা সম্পূর্ণ আয়নীয় যৌগ বলে ভাবছিলাম, কিন্তু এই ধারণাগুলো যখন প্রয়োগ করা হলো তখন বলা হচ্ছে যে ওপর থেকে নিচের দিকে গেলে আয়নীয় চরিত্রটা কমছে এবং তার মধ্যে সমযোজী চরিত্রটা কিছু করে বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা এখান থেকে এখানে বলতে পারি যে সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। এখন সমযোজী চরিত্র যদি বৃদ্ধি পায় তার সাথে সাথে আরো কিছু ব্যাপার কিন্তু এখানে ঘটে। কি কি? এখানে অন্তর্বর্তী ফাঁক বেশি হবে, কারণ এখানে তো দেখো সুসংবন্ধনটা তো হচ্ছে না। অন্তর্বর্তী ফাঁক যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে জলের অণু সহজেই ওই আয়ন দুটোর মধ্যে দিয়ে প্রবেশ করে আয়নগুলোকে সেপারেট করে দেবে। সেপারেট করে দিলে কি হবে? তাদের দ্রাব্যতা, জলের দ্রাব্যতা বেশি হবে। তাহলে এখানে লিথিয়াম আয়োডাইড যেটা রয়েছে, লিথিয়াম আয়োডাইড জলের দ্রাব্যতা লিথিয়াম ফ্লুরাইড অপেক্ষা বা তার আগে যারা রয়েছে তাদের অপেক্ষা জলের দ্রাব্যতা বেশি দেখাবে। তো সেই পয়েন্টটা লেখা যাক। লিথিয়াম ফ্লুরাইড থেকে লিথিয়াম আয়োডাইড পর্যন্ত জলের দ্রাব্যতা বৃদ্ধি পায়। আরেকটা পয়েন্ট, গলনাঙ্ক কি হবে? সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক কম হয় তোমরা জানো, আর আয়নীয় যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক বেশি হয়। তাহলে লিথিয়াম ফ্লুরাইড তো আমরা জানি সম্পূর্ণ আয়নীয় চরিত্রের, আর সেখান থেকে যত আয়োডাইডে যাচ্ছি আয়নীয় চরিত্র হ্রাস পাচ্ছে, ফলে গলনাঙ্ক কি হবে? লিথিয়াম ফ্লুরাইড থেকে লিথিয়াম আয়োডাইড পর্যন্ত হ্রাস পাবে। কারণ LiF থেকে Li পর্যন্ত আয়নীয় চরিত্রের হ্রাস ঘটে। আয়নীয় চরিত্রের হ্রাস ঘটে, ঠিক আছে? আয়নীয় চরিত্রের হ্রাস ঘটে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম। এখন দেখো এইখানে তো ক্যাটায়নটা কনস্ট্যান্ট ছিল। এবারে যদি আমরা এমন করি যে অ্যানায়ন একটাকে ধ্রুবক রেখে পার্টিকুলার একটা অ্যানায়ন নিয়ে তার বিভিন্ন ক্ষার ধাতুর যৌগ নিয়ে যদি তুলনা করা হয় তাহলে কি হবে সেটা দেখা যাক এবার। আর আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, যে সমস্ত আয়নীয় যৌগের মধ্যে সমযোজ্যতা বেশি কাজ করবে, ভালো করে পয়েন্টটা শোনো, যেই সমস্ত আয়নীয় যৌগের মধ্যে সমযোজ্যতা বা সমযোজী চরিত্র বেশি উৎপন্ন হবে সেই সমস্ত যৌগগুলো কিন্তু জৈব দ্রাবক। জৈব দ্রাবক মানে সমযোজী ধর্মের যে দ্রাবকগুলো, সমযোজী ধর্মের দ্রাবক বলতে অ্যালকোহল বলো বা ইথার বলো, ঠিক আছে, এই সমস্ত যে দ্রাবকগুলো রয়েছে অর্গ্যানিক যে সমস্ত কম্পাউন্ড, সেই কম্পাউন্ডে কিন্তু খুব ভালো দ্রবীভূত হয়ে যাবে। যেমন আমি এখানে লিথিয়াম আয়োডাইডের কথা বললাম, লিথিয়াম আয়োডাইড তো সমযোজী চরিত্র বিশিষ্ট বেশি হচ্ছে, তো সেই কারণে লিথিয়াম আয়োডাইড কিন্তু জৈব দ্রাবকে বেশি দ্রাব্য। বাকিগুলো কিন্তু অতটা দ্রাব্যতা দেখাবে না যতটা কিন্তু লিথিয়াম আয়োডাইড জৈব দ্রাবকে দ্রবীভূত মানে দ্রাব্যতা দেখাবে। তাহলে আমি লিখে দিচ্ছি পয়েন্টটা, অধিক সমযোজী চরিত্র বিশিষ্ট আয়নীয় যৌগগুলি জৈব দ্রাবক মানে অ্যালকোহল,
ইথার ইত্যাদি। বেশি দ্রাব্য। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা লিখে নাও। আচ্ছা, এবারে যেটা আমরা বলছিলাম যে বিভিন্ন অ্যালকালি মেটালের সঙ্গে আমরা যৌগ দেখব। তো সব আমি ফ্লুরাইড নিলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এইখানে আবার একই গ্রুপ বরাবর ওপর থেকে নিচে কি হচ্ছে দেখো, আয়নীয় আকারের পার্থক্য বাড়ছে, ঠিক না? পার্থক্য বাড়ছে। তো তাই যদি হয় তাহলে এখানে আমরা কি বলবো, ওপর থেকে নিচে ল্যাটিস এনার্জি কমে। ল্যাটিস এনার্জি যদি কমে তাহলে থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব কি হবে, কমে। তাপীয় স্থায়িত্ব কমে। নেক্সট হচ্ছে দ্রাব্যতা, জলের দ্রাব্যতা কি হবে, জলের দ্রাব্যতা বেশি হবে। কারণ এগুলো ইমপ্রপার, এই কম্বিনেশনটা, সিজিয়ামের আকার বড়, ফ্লুরাইডের আকার ছোট, তো এখানে ইমপ্রপার কম্বিনেশন হলে তাতে অন্তর্বর্তী ফাঁক বেশি থাকবে, যার মধ্যে জল প্রবেশ করে আয়নগুলোকে আলাদা করে দিতে পারবে, ফলে দ্রাব্যতা বেশি হবে। আর আমি কি বলতে পারি এইখানটাতে, আয়নীয় চরিত্র কমে। মানে সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে। আর কি হতে পারে, গলনাঙ্ক কমে। গলনাঙ্ক কমবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এরকম আরো অনেক উদাহরণ নিয়ে আমরা বলতে পারি। যেমন আমি এখানে ধরো লিথিয়ামের হ্যালাইড যৌগ নিয়ে দেখালাম, বা বিভিন্ন অ্যালকালি মেটালের ফ্লুরাইড যৌগ নিয়ে দেখালাম, সেরকমভাবে ক্লোরাইড, ব্রোমাইড এইগুলো নিয়েও দেখানো যেতে পারে। অন্যান্য অ্যালকালি মেটাল, এই যে বিভিন্ন অ্যালকালি মেটালের সঙ্গে আরও অনেক এক্সাম্পল হতে পারে, যেগুলো আমি তোমাদের প্রশ্নে দেব, তোমরা চেষ্টা করবে। আচ্ছা, এখনই আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটা হলো যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, ঠিক আছে? কোয়েশ্চেনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, এদের গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট তুলনা করো। আর NaF, NaCl, NaBr, NaI, এদের জলের দ্রাব্যতা তুলনা করো। এই দুটো প্রশ্ন তোমরা আমাকে আনসার দেবে, ঠিক আছে? তো আমাদের হ্যালাইড সংক্রান্ত আলোচনা এখানেই কমপ্লিট হলো। নেক্সট চলো আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি। এবারে আমরা দেখব যে অ্যামোনিয়ার সঙ্গে ক্ষার ধাতুগুলোর কেমন বিক্রিয়া হয়।
NH3 বা অ্যামোনিয়ার সাথে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। তো আমি এখানে ক্যাপিটাল M দিয়ে ক্ষার ধাতুগুলোকে প্রকাশ করছি, কারণ প্রত্যেকটা ক্ষার ধাতুর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া যেহেতু একই রকম হয়, তো সবকটা ক্ষার ধাতু নিয়ে আমি লিখবো না, একবারেই যাতে বোঝানো হয় সেই কারণে M দিয়ে আমি একটা সিম্বল করে নিলাম। ঠিক আছে, M হচ্ছে অ্যালকালি মেটালস। অ্যামোনিয়ার সাথে যখনই বিক্রিয়া করা হয়, বিক্রিয়া করলে কিছু পরীক্ষালব্ধ ফল পাওয়া গেছে, যে পরীক্ষালব্ধ ফলটাকে আমরা এইখানে লিখব, কারণ আমরা তো এখন সবেমাত্র যাচাই করছি না, এই কাজগুলো এর আগে বিভিন্ন সায়েন্টিস্টরা করে গেছেন, তারা একটা রেজাল্ট পেয়েছেন, তো সেই রেজাল্টটাকে আমরা এখন আমাদের নলেজের পারপাসে আমরা জানছি। তো এখানে যে ঘটনাটা হয় সেই ঘটনাটা লেখার জন্য আমরা সমীকরণটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করব। কোন সিম্বলটা কেন ব্যবহার করা হচ্ছে আমি সব পরে বলে দিচ্ছি, আগে তোমরা এইভাবে লিখতে থাকো। সো এই হচ্ছে বিক্রিয়া। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় দ্রবণ গাঢ় নীল। প্রাথমিক অবস্থায় দ্রবণ গাঢ় নীল। দ্রবণ গাঢ় নীল মানে দ্রবণের বর্ণটা গাঢ় নীল হয়। ঠিক আছে, প্রাথমিক অবস্থায়। এরপরে আমরা ধাতুর পরিমাণ বৃদ্ধি করলে দ্রবণটা তামাটে কালার হয়ে যায়, দ্রবণটা তামাটে বর্ণ ধারণ করে। কি কি পরীক্ষালব্ধ ফল পাওয়া গেছে আমি সেইগুলো আগে লিখছি, তারপরে কেন ওরকম হয় সেইটা ব্যাখ্যা করব। তো প্রাথমিক অবস্থায় ধরো শুরুতে সামান্য ধাতু যোগ করা হয়েছে অ্যামোনিয়া দ্রবণে। অ্যামোনিয়া তো গ্যাস, তো আমরা এখানে যে অ্যামোনিয়া দ্রবণ বলছি সেইটা অ্যামোনিয়ার সঙ্গে জল, মানে অ্যামোনিয়াকে জলে দ্রবীভূত করে দ্রবণ করা হয়েছে। সেই দ্রবণে ধাতু যোগ করলে এই রকম ঘটনা হয়, সেটা প্রাথমিক অবস্থায়। এবারে যখন ধাতুর পরিমাণটা আমি বাড়াবো, ধাতুর পরিমাণটা বাড়ালে দ্রবণটা তামাটে বর্ণ হয়, এবং তখন যে বিক্রিয়াটা পাওয়া যায় এই তামাটে হওয়ার সময় বিক্রিয়াটা আমি লিখছি। ঠিক আছে, তো এই রকম ঘটনা দেখা যায়। গাঢ় নীল অবস্থায় আমরা এরকম এই বিক্রিয়াটা দেখব, আর তামাটে হওয়া অবস্থায় আমরা এই বিক্রিয়াটা দেখব। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে XY কেন লিখলাম, বা এই জিনিসগুলো কি, গাঢ় নীল কেন হচ্ছে, তামাটে কেন হচ্ছে, এরকম অনেক প্রশ্ন তোমাদের মনে এখনই উঠে এসছে। তাহলে চলো সেইগুলো এবার একটা একটা করে ব্যাখ্যা করা যাক। জিনিসটা আশা করি তোমরা লিখে নিয়েছো, আর না হলে তোমরা স্ক্রিনটা পজ করে এই অ্যাকশনটা লিখে নিতে পারো। আমরা সামনের দিকে এগোই। ক্ষার ধাতুর একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে কি, তার ভ্যালেন্স ইলেকট্রনকে ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করা এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা। ঠিক, অ্যামোনিয়া হচ্ছে একটা ধ্রুবীয় যৌগ, যে দ্রাবকের ন্যায় ব্যবহার করা হতে পারে।
ধ্রুবীয় যৌগ যাকে দ্রাবকের মতো আমরা ব্যবহার করতে পারি। জল যেরকম একটা পোলার বা ধ্রুবীয় দ্রাবক, অ্যামোনিয়াও ধ্রুবীয় যৌগ, তাকে কিছু কিছু ক্ষেত্রে দ্রাবক হিসাবে ব্যবহার করা হতে পারে। এবার যখনই আমি এই ক্ষার ধাতুকে অ্যামোনিয়ার মধ্যে যোগ করব, জলের সঙ্গে যেরকম আমরা হাইড্রেশন দেখেছিলাম, অ্যামোনিয়ার সঙ্গেও ঠিক ওই ধরনেরই ঘটনা ঘটে, তবে সেটাকে হাইড্রেশন বলবো না, সেটাকে বলা হয় অ্যামোনিয়েশন। অ্যামোনিয়া যেহেতু, অ্যামোনিয়েশন বা ইন জেনারেল যদি তোমরা বলো তাহলে সেটা হচ্ছে সলভেশন। কারণ অ্যামোনিয়াতে তুমি দেখো নাইট্রোজেন ডেল নেগেটিভ সেন্টার আর হাইড্রোজেন হচ্ছে ডেল পজিটিভ সেন্টার। তাহলে ডেল পজিটিভ ডেল নেগেটিভ হলে তারা এই ক্ষার ধাতুর যে আয়নটা তৈরি হলো সেই আয়নটাকে সলভেট করে বা শোধকায়িত করে রাখতে পারবে। কীরকমভাবে? এইটা মনে করো M+, আর এটা তো ডাইপোল মানে ধ্রুবীয়। এরকম জলের সাথে আমি এরকম একটা ছবি তোমাদের দেখিয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে তো খুব ভালো। এরকম ভাবে দেখিয়েছিলাম, ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়। আশা করছি তোমরা ভুলে যাওনি, কারণ রিসেন্টলি তোমরা পড়েছো। এরকম একটা আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়। অ্যামোনিয়া যেহেতু ধ্রুবীয় যৌগ, তাই এর ক্ষেত্রেও এরকম কি হলো, সলভেশন হলো। কারণ অ্যামোনিয়া যেহেতু সলভেন্ট হিসাবে কাজ করছে, সলভেশন বলতে পারো বা শোধক আয়ন বলতে পারো। শোধক আয়ন না, দ্রাবক আয়ন, সরি। শোধক আয়ন হচ্ছে জলের উপস্থিতিতে, এটা হচ্ছে দ্রাবক আয়ন। দ্রাবক আয়ন ঘটে। তো ক্ষার ধাতুকে অ্যামোনিয়ার মধ্যে যোগ করলে এই ঘটনাটা ঘটে যে ক্ষার ধাতুর আয়নটা এরকমভাবে দ্রাবকায়িত হয়ে থাকে। ঠিক একইভাবে এই ইলেকট্রন যে এটা, ইলেকট্রনটা কোথায় যাবে? ইলেকট্রনটাও তো সেই দ্রবণের মধ্যে রয়েছে, সে তো আর দ্রবণ থেকে বাইরে চলে যাচ্ছে না, দ্রবণেই আছে। তাহলে দ্রবণে থাকাকালীন অবস্থায় সেই অ্যামোনিয়াগুলোই ইলেকট্রনটাকেও কি করবে, দ্রাবকায়িত করে রাখবে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনের প্রভাবের দ্বারা। ডেল প্লাস ডেল মাইনাস, ডেল প্লাস ডেল মাইনাস। যেরকম ভাবে ক্যাটায়নটা দ্রাবকায়িত হয়ে আছে, ইলেকট্রন, এখানে তো অ্যানায়ন নেই, তাই ইলেকট্রনটাও ঠিক একইভাবে দ্রাবকায়িত হয়ে থাকবে। ওকে, ইলেকট্রনটাও এইভাবে দ্রাবকায়িত হয়ে আছে। তো এটা অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন একটাই তো, অযুগ্ম ইলেকট্রন। তো এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণেই দ্রবণের বর্ণটা ওই রকম প্রাথমিক অবস্থায় গাঢ় নীল দেখা যায়, কারণ এই ইলেকট্রনটা বাইরে থেকে শক্তি শোষণ করলো এবং সেই শক্তিটাকে যখন ছেড়ে দিল, সেই তরঙ্গটা যদি ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে যায় তাহলে তো আমরা কিছু কালার দেখি। তো এই ইলেকট্রনটাই হচ্ছে ওই গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি করার পেছনে প্রধান কারণ, এই অযুগ্ম ইলেকট্রনটা। আবারও বলছি, এই অযুগ্ম ইলেকট্রন যেটা রয়েছে সেই ইলেকট্রনটা অ্যামোনিয়া দ্বারা সলভেটেড হয়ে আছে ঠিকই, কিন্তু ওই ইলেকট্রনটা বাইরে থেকে শক্তি শোষণ করছে এবং সেই শক্তিটা যেটা ছাড়ছে সেইটা আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে যায় বলেই আমরা দ্রবণটাকে গাঢ় নীলবর্ণ দেখি। আর অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য প্রাথমিক অবস্থায় এই ধাতুর অ্যামোনিয়ার যে দ্রবণ, ধাতুর সঙ্গে অ্যামোনিয়ার যে দ্রবণ, সেই দ্রবণে অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে দ্রবণটা প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়। প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে পরাচুম্বক। পরাচুম্বক অর্থাৎ এদের সামান্য পরিমাণ ম্যাগনেটিক ধর্ম রয়েছে, সামান্য পরিমাণ ম্যাগনেটিক ধর্ম রয়েছে। অর্থাৎ কোনো ম্যাগনেটের কাছাকাছি এই দ্রবণটা নিয়ে গেলে এই দ্রবণটা ওই ম্যাগনেটের প্রতি সামান্য হলেও আকৃষ্ট হবে, কিন্তু যেই মুহূর্তে আমি ওই ম্যাগনেটটা সরিয়ে নেবো, এই দ্রবণের আর কোনো কিছু রকম আকর্ষণীয় প্রভাব আমরা দেখতে পাবো না। তো সেই সমস্ত যৌগকেই বলা হচ্ছে পরাচুম্বক। ঠিক আছে, এবারে তোমরা ভাবো কোন ধাতুকে, মানে এই মেটালটা যদি লিথিয়াম হয় বা সোডিয়াম হয় বা পটাশিয়াম হয়, এখন কোন ধাতুকে কতগুলো অ্যামোনিয়া দ্রাবকায়িত করে রেখেছে সেটা তো আমরা তো এখানে পার্টিকুলার তো কোনো মেটাল লিখছি না। লিথিয়ামের আকার ছোট, তো তাকে যতগুলো অ্যামোনিয়া ঘিরে থাকবে, সোডিয়ামের আকার তো বড়, তাকে নিশ্চয়ই আলাদা সংখ্যক অ্যামোনিয়া তাকে ঘিরে রাখবে।
তো সেই কারণেই আমরা ওখানে এক্স আর ওয়াই এই দুটো লিখেছিলাম, এই দুটো রাশি লিখেছিলাম, যে কিছু সংখ্যক অ্যামোনিয়া মেটালকে দ্রাবকায়িত করে রাখছে আর কিছু সংখ্যক অ্যামোনিয়া ইলেকট্রনকে দ্রাবকায়িত করে রাখছে। ওই জন্য দেখো আমরা যে সমীকরণটা প্রথমে লিখেছিলাম এম প্লাস তার পাশে ফার্স্ট ব্র্যাকেটে NH3 হোল এক্স, এক্স একটা সংখ্যা, আর ইলেকট্রনের সঙ্গেও যে অ্যামোনিয়া ছিল সেখানে ওয়াই লেখা আছে, ওয়াইও একটা সংখ্যা। এবারে কতগুলো করে সংখ্যা হবে সেইটা আমরা পার্টিকুলার কোনো মেটালের সঙ্গে লিখছি না বলে আমরা এক্স আর ওয়াই এই দুটো রাশি দিয়ে প্রকাশ করেছি। মানে প্রথম যে যৌগটা থার্ড ব্র্যাকেটে লেখা আছে ওটা হলো দ্রাবকায়িত ক্ষার ধাতুর ক্যাটায়ন, আর দ্বিতীয়টা হচ্ছে দ্রাবকায়িত ইলেকট্রন, রাইট? এবারে যদি আমরা ধাতুর পরিমাণটা বাড়াতে থাকি তাহলে কি হবে? ধাতুর পরিমাণ বাড়াতে থাকলে ধাতব ক্যাটায়ন বাড়বে, ধাতব ক্যাটায়ন বাড়লে তার সাথে এই ইলেকট্রনের সংখ্যাও বাড়বে। এখন দ্রবণে প্রচুর ধাতব ক্যাটায়ন, প্রচুর ধাতব ইলেকট্রন চলে এলো, অর্থাৎ ওই অ্যামোনিয়ার পরিমাণটা বাড়াচ্ছি না, ধাতুর পরিমাণ বাড়াচ্ছি। তাহলে অ্যামোনিয়া যতটা রয়েছে ততটা তো আছে প্রথম থেকেই, ধাতুর পরিমাণ বাড়াতে থাকলে তাহলে কি হবে? এখানে ধাতব আয়নের ঘনত্ব বাড়ছে, প্লাস ইলেকট্রনেরও ঘনত্ব বাড়ছে। ঘনত্ব বাড়তে বাড়তে কি হচ্ছে? ধাতু আর ইলেকট্রনের মধ্যে পারস্পরিক দূরত্ব কমতে থাকলো। যখনই দূরত্ব কমে গেল তত কি হচ্ছে? এই যে ধাতুর ক্যাটায়নগুলো ইলেকট্রনকে ধরে রাখছে দৃঢ়ভাবে। প্রথমে কি ছিল? প্রথমে যখন ধাতুর পরিমাণ কম ছিল, কম মানে দ্রবণে এই ক্যাটায়ন আর ইলেকট্রন যেটা তৈরি হয়েছে তাদের মধ্যে একটা দূরত্ব বেশি ছিল। এবারে যদি অনেক সংখ্যক এম প্লাস অনেক সংখ্যক ইলেকট্রন যদি চলে আসে তাহলে সেখানে কি হবে? ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে ক্যাটায়ন আর ইলেকট্রনের মধ্যে পারস্পরিক দূরত্ব কমে যাবে, ফলে ইলেকট্রনগুলো ওই ধাতব ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হয়ে পড়বে, আর আকৃষ্ট হয়ে পড়লেই সেখানে ইলেকট্রনের ট্রানজিশনের ব্যাপারটা কমতে থাকবে। প্লাস ইলেকট্রন ঘনত্ব বাড়লে ইলেকট্রনগুলো যারা প্রথমে অযুগ্ম ছিল তারা জোড় গঠন করতে থাকবে, ফলে ইলেকট্রনিক ট্রানজিশন হওয়ার প্রবণতা কমে যাচ্ছে যেহেতু, তাই দ্রবণটার বর্ণ গাঢ় নীল থেকে তামাটে হতে শুরু করবে বা ব্রোঞ্জ কালারের মতো দেখা যাবে সেই কারণের জন্য। তাহলে কি বললাম? ধাতুর যত পরিমাণ বাড়ছে তত দ্রবণের ধাতব ক্যাটায়ন এবং ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে ধাতব ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন আকৃষ্ট হয়ে পড়ছে এবং ইলেকট্রন জোড় গঠন হচ্ছে, সেই কারণে তামাটে বর্ণ দেখা যাচ্ছে। দুটো পয়েন্ট আমি লিখে দিই। ঠিক আছে, যার ফলে কি হলো? দ্রবণটা তামাটে বর্ণ হয়ে গেল, সেটা তো আমি আগেই লিখে দিয়েছি। প্লাস আরও একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে দ্রবণটি ডায়াম্যাগনেটিক হয়ে পড়ে। দ্রবণটি ডায়াম্যাগনেটিক হয়ে পড়ে। দ্রবণটি ডায়াম্যাগনেটিক হয়ে পড়ে। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে তিরস্ চৌম্বক। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে তিরস্ চৌম্বক যাদের কোনো চৌম্বক ধর্ম থাকে না। ঠিক আছে, সো এইটা হলো অ্যামোনিয়ার সঙ্গে ক্ষার ধাতুর বিক্রিয়া। আর আমরা এর আগে কি পড়লাম?
হ্যালোজেনের সঙ্গে ক্ষার ধাতুর যে লবণ তৈরি হচ্ছে সেই লবণগুলোর কিছু বিশেষ চরিত্র নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আরও কিছু দুটো ছোট কেমিক্যাল প্রপার্টি রয়েছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো। সো সবাই ভালো থেকো, গুড বাই, টেক কেয়ার।